আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2024 আপনাদের হিসাব বিজ্ঞান পরীক্ষার পূর্বে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে। সবাই ক্লাসে একটু দ্রুত যুক্ত হয়ে যাই এবং সবাই ক্লাসটি শেয়ার করে দিই। তা আমরা যখন আমাদের ফার্স্ট পেপার পরীক্ষা শেষ হয়েছে, আশা করি সকলের পরীক্ষাই ভালো হয়েছে এবং সেকেন্ড পেপার পরীক্ষা সকলের ভালো হোক সেই কামনা করি। সবাই একটু ভালোভাবে প্রস্তুতি নিয়েন। আর যাদের প্রথম পত্রের পরীক্ষা খারাপ হয়েছে বা মন মতো হয়নি, তারা সেকেন্ড পেপার পরীক্ষাটা ভালো দেওয়ার চেষ্টা করবেন, যেন ফার্স্ট পেপারের নাম্বারটা সেকেন্ড পেপারের সাথে একটা এভারেজে হয়ে যায়। সবাইকে একটু ফ্রেন্ডদের মেনশন করে দিন, একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান। অধিক গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে এমসিকিউ নিয়ে শুধু আমরা আলোচনা করবো আজকের ক্লাসে। অধিক গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে, যেগুলো থেকে পরীক্ষায় আসবেই, মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় যে যে সকল এমসিকিউ গুলো আসবেই, কোনো মিস হয় না। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যায়। একটা মিনিট সময় নিচ্ছি, সবাই চলে আসুক, 1 মিনিটের মধ্যে আমরা শুরু করব। যেগুলো আসতে পারে বা বিগত বছরগুলোতে এসেছে 23 সালের বিশেষ করে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? ওকে, আশা করি সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। ঠিকভাবে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের টোটাল অধ্যায় রয়েছে কয়টি? হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় রয়েছে টোটাল 6টি। এই 6টি অধ্যায় থেকে 30টি এমসিকিউ আসবে। 30টি এমসিকিউ আসবে, 30টি উত্তর দেওয়া লাগবে। অপেক্ষাকৃত সহজ অধ্যায়গুলোর মধ্যে রয়েছে যে 2, এই অধ্যায়টা অনেকের কাছে সহজ মনে হয়, অনেকের কাছে 4 অধ্যায় সহজ মনে হয়। যে কোনো একটা তো অবশ্যই করা লাগবে। তার সাথে 6, 8 এবং 7-এর দ্বিতীয় অংশ, যেটা বেতন মজুরি। তবে এমসিকিউর জন্য প্রত্যেকটা অধ্যায় আপনাকে পড়তে হবে, কারণ এমসিকিউ প্রতি অধ্যায় থেকেই 5-6টা করে এমসিকিউ থাকবেই। এই জন্য আপনাকে এমসিকিউ কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না, গুরুত্ব সহকারে দেখতে হবে। প্রথমে প্রথমে আমি 2023 সালের কিছু বোর্ড এমসিকিউ নিয়ে আলোচনা করব, যে সকল এমসিকিউ গুলো পরীক্ষায় বেশি এসেছে। তারপরে সেগুলো আমি এক্সপ্লেন করার মাধ্যমে বিগত বছরেও যে সকল এমসিকিউ গুলো আসছে এবং এই বছর আসার সম্ভাবনা অধিক, সেইগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে, তো আমরা জানি আমাদের অধ্যায় 6-এর যে একটা অধ্যায় আছে আমাদের অনুপাত বিশ্লেষণ, ওই অধ্যায়ের কোনটি উপার্জন ক্ষমতা অনুপাত। উপার্জন ক্ষমতা অর্থাৎ সকল মুনাফা গুলো হচ্ছে উপার্জন ক্ষমতা অনুপাত। সকল মুনাফা, মোট মুনাফা, নিট মুনাফার হার, তারপর হচ্ছে আমাদের এছাড়া বিনিয়োজিত মূলধনের উপর উপার্জন হার, পরিচালন মুনাফা হার, এগুলো হচ্ছে আমাদের উপার্জন ক্ষমতা। তাহলে এটার উত্তর কি হবে? একটু তাড়াতাড়ি বলি। সকল প্রকার মুনাফাগুলো হচ্ছে আমাদের উপার্জন ক্ষমতা। সকল প্রকার মুনাফাগুলোর হার হচ্ছে, মুনাফার হার হচ্ছে উপার্জন অনুপাত। ইজ ইট ক্লিয়ার? এই জন্য উত্তরটা হবে এই যে পরিচালন মুনাফা অনুপাত। পরিচালন মুনাফা অনুপাত। যদি বলতো বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত, সেটা হইতো, কিন্তু মূলধন অনুপাত হবে না, ঠিক আছে?
ওকে। হুম, এরপরে আসি আমরা। তারপর এগুলো ব্যাখ্যা সহকারে বোঝার চেষ্টা করেন। স্বল্পমেয়াদী তারল্য অনুপাত। স্বল্পমেয়াদী তারল্য অনুপাত কোনগুলো? একটা হচ্ছে স্বল্পমেয়াদী তারল্য অনুপাতের মধ্যে যেগুলো আছে, চলতি মূলধন অনুপাত, তড়িৎ মূলধন বা চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, এগুলো হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী তারল্য অনুপাত, যেগুলো স্বল্পমেয়াদী দায় পরিশোধ করে, যেগুলো স্বল্পমেয়াদী দায় পরিশোধ করে। তাহলে তারল্য অনুপাত হবে, চলতি অনুপাত হবে, কার্যকরী মূলধন অনুপাতটাও হবে। উত্তর কি? সবগুলোই। ক্লিয়ার? এগুলো কিন্তু সব বোর্ড প্রশ্ন আসে, তো একটু সতর্ক হয়ে আপনারা এমসিকিউ গুলো পড়েন বা একটু দাগাবেন সতর্ক হয়ে। হ্যাঁ, ক্লামের একটু ঘোলা ঘোলা মনে হচ্ছে, এবার একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, মাচ বেটার। তারপর যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত, তাদের সরকার একটা বিশেষ ধরনের ভাতা দিয়ে থাকে। কখন? এই যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে, মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলে, 5 টাকার রুটি 10 টাকা হয়ে গেলে, 10 টাকার রুটি 15 টাকা হয়ে গেলে, চালের দাম বেড়ে গেলে তাদেরকে একটা ভাতা প্রদান করে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে কর্মচারীদের কোন ভাতাটি প্রদান করা হয়? বিশেষ ভাতা, ভ্রমণ ভাতা, মহার্ঘ ভাতা, যাতায়াত ভাতা। উত্তর কোনটা হবে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য, মনে রাখবেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য যে ভাতাটা দেওয়া হয় সেটা হচ্ছে মহার্ঘ ভাতা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য যে ভাতাটা দেওয়া হয় সেটা মহার্ঘ ভাতা। এগুলো পরীক্ষায় বেশি আসে, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু আপনার এই থিওরি রিলেটেড এমসিকিউ থাকে, তার মধ্যে হচ্ছে এগুলো আছে। হ্যাঁ, এটা হবে কি? মহার্ঘ ভাতা। ঠিক আছে, ওকে। তারপরে এটা শ্রমিকের পারিশ্রমিককে কি বলে? একটা প্রতিষ্ঠানে শ্রমিক যারা থাকে তাদেরকে আমরা কি করি? পারিশ্রমিক দিয়ে থাকি কাজের বিনিময়ে। এটাকে কি বলে? বেতন, মজুরি, মহার্ঘ ভাতা, কমিশন। জানি অনেকে এই দুটার মধ্যে কনফিউজড হবেন, এই দুটো তো হবে না নিশ্চিত। বলেন তো কোনটা হবে? হ্যাঁ, এটা অনেকেই বলবে বেতন, অনেকে বলবে মজুরি, কারণ বেতন ও মজুরি অধ্যায়, কিন্তু না, আসলে এক্স্যাক্টলি উত্তরটা হচ্ছে মজুরি। শ্রমিকের পারিশ্রমিক হচ্ছে মজুরি। বুঝতে পারছি? আচ্ছা, লেখা কি বড় দেখা যায় ক্লিয়ার ভাবে? আচ্ছা, এরপর দেখেন, বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা হলে মোট ব্যয়ের উপর মুনাফার হার কত? একটা প্রতিষ্ঠানের বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা হয়, তাহলে মোট ব্যয়ের উপর মুনাফার হার কত? এইরকম কোনো প্রশ্ন থাকলে এই সকল প্রশ্নগুলো সমাধান করবেন এক তুড়িতে। কিভাবে? দেওয়া আছে কিসের হার? বিক্রয় হার দেওয়া আছে, বিক্রয় হার 20%, আর বলছে কি মোট ব্যয়ের উপর হার, ব্যয় হার বা ক্রয় হার বের করবেন কিভাবে? উপরে বেশি থাকবে, উপরে বেশি থাকবে, তবে ব্যয় হার করলে নিচে মাইনাস হবে, সেটা 100 মাইনাস 20 ইন্টু 100 তো থাকবেই। তাহলে কত হবে? ব্যয় হার যদি 20% হয়, বিক্রয় হার যদি 20% হয়, ব্যয় হার বা ক্রয় হার বের করার নিয়ম ওইটা মাইনাস করবেন। তাহলে 20/80 ইন্টু 100 বেরোবে 25%। তাহলে ব্যয় হার যদি 40% হয়, বিক্রয় হার যদি 40% হয়, ব্যয় হার বের করবেন কিভাবে? উপরে 40, নিচে 100 মাইনাস 40। যদি বিক্রয় হার 30% হয়, তাহলে ব্যয় হার বা ক্রয় হার বের করবেন কিভাবে? উপরে 30, নিচে 100 মাইনাস 30। তাহলে উত্তরটা কত হবে?
25%। সবসময় মনে রাখবেন বিক্রয় হারের চেয়ে ব্যয়ের উপর হার, মানে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর হার বেশি হবে। বিক্রয় হার যত হয়, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর হার তার চেয়ে বেশি হয় মোট মুনাফার। তাহলে আমি যদি বলি, তাহলে আমি যদি প্রশ্ন একটু ঘুরে বলি যে বিক্রয় হার 15%, তাহলে ব্যয় হার কত? ব্যয় হার সমান কত? ব্যয়ের উপর হার, জাস্ট উপরে 15, নিচে 100 মাইনাস 15। 15 ভাগ 100 মাইনাস 15 মানে 85 ইন্টু 100, 17.64%। আচ্ছা, দেখছেন অনেকে বলছেন ভুলে 20% বলে ফেলছেন। ঠিক আছে, নিয়মটা টেকনিকটা ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? মানে বিক্রয় হার থেকে ব্যয় হার বের করার নিয়ম হচ্ছে এটা। এখন প্রশ্ন যদি একটু ঘুরে বলে ব্যয় হার 20%, বিক্রয় হার কত? আপনার ব্যয়ের উপর হার 20%, তাহলে বিক্রয় হার কত? এটা বের করতে গেলে যোগ করতে হবে, উপরে 20 নিচে 100 প্লাস 20, মানে 20 ভাগের 120 ইন্টু 100 তো থাকবেই, 16.67%। তাহলে আমাকে বলেন তো, যদি ব্যয় হার 40% হতে হয়, 40% হয়, তাহলে বিক্রয় হার কত? বিক্রয় হার কত? ব্যয় হার যদি 40% হয়, বিক্রয় হার কত এটা বলবেন। দেখি কারা কারা রাইট উত্তর দিতে পারে। হ্যাঁ, ব্যয় হার 40%, তাহলে বিক্রয় হার কত? প্র্যাকটিস করেন, কাজে দিবে। একটা এমসিকিউ শিখবেন, ওই একটা এমসিকিউ এমন ভাবে শিখবেন ওইটা ঘুরায় বেঁচে যেভাবে আসুক ক্লিয়ার কনসেপ্ট থাকবে। হ্যাঁ, ওকে। এক্ষেত্রে 40 উপরে থাকবে, এটা নিশ্চিত। যেহেতু বিক্রয় হার বের করতে হবে, ব্যয় হার থেকে যোগ করতে হবে 100 প্লাস 40, 28.57%। ক্লিয়ার? ওকে, তার মানে আমরা একটা অনুসিদ্ধান্তে আসতে পারি কি, ব্যয় হার বের করতে আমরা মাইনাস করে থাকি, বিক্রয় হার বের করতে আমরা প্লাস করে থাকি। ব্যয় হারটা বা ক্রয় হার, ব্যয় হার আরেক নাম হচ্ছে ক্রয়ের উপর হার। ক্রয়ের উপর হার বের করতে আমরা মাইনাস করে থাকি, আর বিক্রয়ের উপর হার বের করলে আমরা প্লাস করে থাকি। একটা এক্সাম্পল দিয়ে বুঝায় রাখি যেন কারো কনফিউশন না হয়। আশা করি এটা ক্লিয়ার। তারপর এটা অনেকে করে না, উৎপাদন ব্যয় চ্যাপ্টার থেকে আসছে। এটা উৎপাদন ব্যয়ের উপর চ্যাপ্টার থেকে। রূপান্তর ব্যয়ের উপাদান কি কি? রূপান্তর ব্যয়, রূপান্তর ব্যয়ের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম প্লাস কারখানা উপরিব্যয়। প্রত্যক্ষ শ্রম প্লাস কারখানা উপরিব্যয়। উত্তর হবে কি 2 এবং 3। প্রত্যক্ষ কাঁচামাল আসবে না। রূপান্তর ব্যয়ের সাথে প্রত্যক্ষ কাঁচামালে কোনো সম্পর্ক নেই। তবে আমরা জানি প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ অন্যান্য খরচ, তিনটা প্রত্যক্ষ জিনিস যোগ করলে আমরা পাই মুখ্য ব্যয়। তিনটা প্রত্যক্ষ জিনিস ব্যয় যোগ করলে আমরা পাই মুখ্য ব্যয়। প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, অন্যান্য প্রত্যক্ষ খরচ। আচ্ছা, তারপর আমাকে বলেন তো এটা কি হবে?
চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদারদের প্রদত্ত ঋণের উপর সুদ ধরতে হয় কত হারে? আচ্ছা, হ্যাঁ হয়েছে। নিরানুভা, রাইসামণি, আফাতুদ্দিন রোহান, মোটামুটি এটা সবাই পারেন যে ঋণের উপর সুদ ধরতে হবে 6%। আর চুক্তিতে উল্লেখ না থাকলে উত্তোলন বা মূলধন এদের উপর সুদ ধরতে হবে 0%। এবং মুনাফা বন্টন হবে সমান হারে। ক্লিয়ার? কনসেপ্ট আমরা বুঝতে পারছি? আচ্ছা, বিন কার্ড কে সংরক্ষণ করেন? বিন কার্ড কে সংরক্ষণ করেন জানেন কি? এটা ক্যাশিয়ার তো হবে না, ফোরম্যানও হবে না, গুদাম রক্ষক না হিসাব রক্ষক? হ্যাঁ, এটা উত্তর হচ্ছে গুদাম রক্ষক। এবং এই বিন কার্ডে পণ্যের মূল্য লেখা থাকে না। বিন কার্ডে পণ্যের মূল্য লেখা থাকে না, আর এই বিন কার্ড সংরক্ষণ করেন গুদাম রক্ষক। এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু বোর্ডে আসার মতো এমসিকিউ। আচ্ছা, অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদান। অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদান যেটা ছাড়া অংশীদারি ব্যবসা হবে না, চুক্তি মাস্ট। সদস্য সংখ্যা 2 থেকে 20, অসীম দায় রাইট। তার উত্তর কোনগুলো হচ্ছে? সবগুলোই রাইট, উত্তর অল। আচ্ছা, লাভ লোকসান আবন্টন, এটা হবে আবন্টন। হ্যাঁ, আবন্টন হিসাবের উদ্ধৃত্ত কোথায় স্থানান্তর করা হয়? লাভ লোকসান করার পরে আবন্টন করলেন না, লাভ লোকসান আবন্টনের উদ্ধৃত্তটা সেটা কোথায় আপনি স্থানান্তর করবেন? লাভ লোকসান হিসাবে আর্থিক বিবরণীতে মূলধন বা চলতি হিসাবে, স্থিতিশীল মূলধন হিসাবে, বলেন এটা কোনটা হবে? লাভ লোকসানের আবন্টন হিসাবের উদ্ধৃত্ত যেমন অংশীদারদের মুনাফার বন্টন, বেতনের হিসাব, মূলধনের সুদ, তারপর হচ্ছে উত্তোলনের সুদ, এগুলো কোথায় স্থানান্তর করা হয় লাভ লোকসান করার পরে? এটা লাভ লোকসান হিসাবে তো করা হয়েছেই, করা লাগবে না। আর্থিক বিবরণী নাই, এখানে কোনো আর্থিক অবস্থার বিবরণী নাই। স্থিতিশীল মূলধন হিসাবেও করা যায় না, চলতি বা মূলধন হিসাবে, পরিবর্তনশীল মূলধন বা চলতি হিসাবে লাভ লোকসান আবন্টন হিসাব স্থানান্তর করা হয়। আচ্ছা, উত্তর হবে কি? সি। অংশীদারি ব্যাংক ব্যবসায়ের ব্যাংক সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? আমরা জানি সর্বনিম্ন 2 জন। হ্যাঁ, আর সর্বোচ্চ কতজন? 10 নাকি 20? এটা হচ্ছে প্রাইভেট কোম্পানি, প্রাইভেট কোম্পানি। সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? 10 জন না 20 জন? ইয়েস, যেহেতু ব্যাংকিং, ব্যাংকিং হলে 10 জন, আর সাধারণ ব্যবসা হলে 20 জন। আচ্ছা, ব্যাংকিং হলে 10 জন, যেহেতু এটা ব্যাংক বলছে এই জন্য 10 জনই উত্তর, আর সাধারণ ব্যবসায় 20 জন। শেয়ার হোল্ডারদেরকে প্রদত্ত মুনাফার অংশকে কি বলা হয়? এই যে শেয়ার হোল্ডাররা প্রতিষ্ঠানে শেয়ার কিনে, এই শেয়ারের বিনিময়ে
তারা কি পায়? কারণ আমরা জানি শ্রমিকরা পায় মজুরি, ঋণপত্র যারা কিনে তারা পায় সুদ, তাহলে শেয়ার হোল্ডাররা কি পায়? সুদ পায় কারা? ঋণপত্র বা বন্ড যারা কিনে, আর লভ্যাংশ পায় শেয়ার হোল্ডাররা। ভেরি গুড, অনেকেই পারতেছেন কারণ এগুলো পড়া হয়ে গেছে আপনাদের, এগুলো 23 সালের প্রশ্নগুলো। যারা কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদেরকে কি বলে? নিবন্ধক, দালাল, কমিশন এজেন্ট, অবলেখক। এটা আপনারা চতুর্থ অধ্যায়ে পড়ছেন, চতুর্থ অধ্যায়ে পড়ছেন, শেয়ার ইস্যুর অঙ্কগুলোতে পড়ছেন আপনারা। তাহলে কটা হবে? অবলেখক। ঠিক আছে, এটা কি হবে? অবলেখক। ঠিক আছে, আচ্ছা। এরপর যৌথ মূলধনী কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি এটার বৈশিষ্ট্য কি? এই ধরনের কোম্পানিগুলোর চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, মানে এটা সারা জীবন চলতে থাকে, মালিক মারা গেলেও। নিবন্ধিত, মাস্ট, নিবন্ধন থাকা লাগবে। সীমাহীন দায় বিশিষ্ট না, এটা হলো সসীম দায়, সসীম দায়। যৌথ মূলধনী কোম্পানির দায় কিরকম থাকে? সসীম। যৌথ মূলধনী কোম্পানির দায় কেমন থাকে? সসীম থাকে। উত্তর হবে কি? 1 ও 2। তারপর ওকে, এই অঙ্কটা দেখেন। হ্যাঁ, চলতি সম্পদ 1,20,000 টাকা, চলতি অনুপাত 3:1, চলতি দায় কত? এখানে চলতি অনুপাত কত দেওয়া আছে? 3:1। তার মানে চলতি সম্পদ কয় টাকা? এখানে 3 টাকা। চলতি দায় 1 টাকা। এরকম অঙ্ক বের করার নিয়মটা দেখেন। হ্যাঁ, যেহেতু চলতি সম্পদের মান দেওয়া আছে, এই যে চলতি সম্পদের মান দেওয়া আছে, এজন্য এখান থেকে চলতি দায় বের করার নিয়ম হচ্ছে 1,20,000, চলতি সম্পদের মান দেওয়া আছে, চলতি অনুপাত কত? 3, 3 দিয়ে ভাগ করবেন। আর চলতি দায় যেহেতু বের করবেন, চলতি দায়ের মান কত? 1 দিয়ে গুণ করবেন। যার মান দেওয়া থাকে সেটাকে ভাগ করতে হবে কি দিয়ে? ওই অনুপাতের মান দিয়ে। যেহেতু চলতি সম্পদের মান দেওয়া আছে, এজন্য চলতি সম্পদের অনুপাত দিয়ে আমরা ভাগ করছি, চলতি সম্পদের যে ইয়াটা আছে সেটা দিয়ে। ভাগ করার পরে আমরা বের করবো কি? চলতি দায়। চলতি দায় কয় টাকা? 1 টাকা, এই জন্য 1 দিয়ে গুণ। উত্তর হবে 40,000 টাকা। উত্তর কি হবে? 40,000 টাকা। তাহলে আরেকটু কঠিন করে দেই একটা, দেখি কেমন পারেন। এটা তো অনেকই পার্সেন্ট সহজ ছিল। চলতি সম্পদ 60,000 টাকা, চলতি অনুপাত 5:2, চলতি দায় কত? এখানে দেখেন টাকার মান দেওয়া আছে কিসের? চলতি সম্পদের মান দেওয়া আছে। এই 60,000 টাকা দেওয়া আছে কিসের মান? চলতি সম্পদের মান দেওয়া আছে। তা চলতি সম্পদ এখানে কয় টাকা? 5 টাকা। চলতি সম্পদ যদি 5 টাকা হয়, চলতি দায় 2 টাকা। এই জন্য এই যেহেতু চলতি সম্পদের মান 5 দিয়ে ভাগ করবেন। আর যেহেতু চলতি দায় বের করবেন, দায়, দায় কত টাকা? 2 টাকা। তাহলে
60,000কে 5 ভাগ করেন, 12, 12 দুগুণে 24। তার মানে এখানে হচ্ছে যার মান দেওয়া আছে, যার মান দেয়া আছে, আর এখানে হচ্ছে যেটা বের করতে হবে। ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, সূত্র মনে থাকা লাগবে। এই সূত্র মনে না থাকলে আপনি 12 ক্লাস উঠছেন এমনি, আপনাকে তো বড় হয়েছেন এখন, এইসব সূত্র মনে রাখতে হবে। আচ্ছা, এরপর নিচের কোনটি কাল্পনিক সম্পদ? কাল্পনিক সম্পদের আরো নাম হচ্ছে ভুয়া সম্পদ বা অসমন্বিত ব্যয়। উত্তর কি কি হবে? ক্লাস নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুনাম, গ্রন্থসত্ত্ব, ট্রেডমার্ক, শেয়ার উপহার। নিঃসন্দেহে সুনাম স্থায়ী সম্পদ, গ্রন্থসত্ত্ব স্থায়ী সম্পদ, এটাও স্থায়ী সম্পদ। তবে এই তিনটা সম্পদই অস্পর্শনীয়, আর এটা হচ্ছে ভুয়া সম্পদ। ঠিক আছে, একজন আবার একটু প্রশ্ন করছে, আচ্ছা এটা ক্লিয়ার করে নেই তারপরে দেখাচ্ছি। এটা তো ক্লিয়ার, একদম সহজ এমসিকিউ এটা। একজন আবার একটু প্রশ্ন করছে, যদি এইখানে এইখানে যদি আমাদের যদি চলতি সম্পদের জায়গায় বলা থাকতো চলতি দায়, চলতি দায় 60,000 টাকা, চলতি অনুপাত 5:2 হলে চলতি সম্পদ কত? চলতি সম্পদ কত এটা বের করার নিয়ম। কার মান দেওয়া আছে? 60,000 টাকা মান দেওয়া আছে কার? দায়ের মান মানে 2 এর মান। বের করব কার মান? সম্পদের মান। সম্পদের মান কত? 5। 60কে 2 ভাগ করেন 30, 3 5 15। দেখছেন, টেকনিক হচ্ছে, টেকনিকটা যার মান দেওয়া থাকবে আমরা ওই ওই মানটাকে ওই তথ্যের যে অনুপাতের মান থাকবে সেটা ভাগ করব, তাইলেই হবে। এখানে চলতি দায়ের মান দেওয়া আছে, চলতি দায় হচ্ছে এটা, এই জন্য 2 ভাগ। বের করবো কি? সম্পদের মান 5, 5 দা গুণ, শেষ। চলতি মূলধন দেওয়া থাকলে দেখাবো সামনে, একটু অপেক্ষা করেন, সামনে আস্তে আস্তে যাই। কোনটি উৎপাদন ব্যয়ের উপাদান? উৎপাদন ব্যয়, অফিস ভাড়া, পরোক্ষ কাঁচামাল, বিজ্ঞাপন, কুরিন, এগুলো তো আসে না। কুরিন তো এই অঙ্কে আসেই না। হুম, অফিস ভাড়া এটা হচ্ছে আমাদের অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। পরোক্ষ কাঁচামাল এটা হচ্ছে অফিস ও উপরিব্যয়, অফিস। পরোক্ষ কাঁচামাল এটা কারখানা ব্যয়, কারখানা উপরিব্যয়। বিজ্ঞাপন এটা বিক্রয় উপরিব্যয়। কুরিন এটা তো আসেই না। তাহলে এখন আমাকে বলেন কোনটি উৎপাদন ব্যয়ের উপাদান? এই পরোক্ষ কাঁচামাল। বিক্রয় উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয় এটা বাদ, এগুলো তো হচ্ছে বিক্রয় এবং প্রশাসনিক উপরিব্যয়। আর উৎপাদন ব্যয়ের উপাদান হচ্ছে পরোক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল, এগুলো হচ্ছে আমাদের উৎপাদন ব্যয়ের উপাদান। কথা বোঝা যাচ্ছে না? হ্যালো?
এই যাচ্ছে। তারপর সমাপনী মজুদ অধিক মূল্যায়িত হলে কোনটি সঠিক? মানে সমাপনী মজুদ পণ্যের মূল্য 50,000 দেওয়া আছে, ভুলে 60,000 টাকা লিখছেন, তাতে কি হবে, কি সমস্যা হবে বলেন তো? তখন সমাপনী মজুদ পণ্যের মূল্য বাড়লে বিক্রিত পণ্যের ব্যয় কমে যায়। সমাপনী মজুদ পণ্য কি? সমাপনী মজুদ পণ্য হচ্ছে চলতি সম্পদ, আর সমাপনী মজুদ পণ্যের মূল্যের সাথে মুনাফার সম্পর্ক ধনাত্মক। সমাপনী মজুদ পণ্যের মূল্য বাড়লে মুনাফাটা বাড়বে। ঠিক আছে, মানে সমাপনী মজুদ পণ্য কি? চলতি সম্পদ। তার মানে সমাপনী মজুদ পণ্যের মূল্য 50,000 টাকা থেকে 60,000 টাকা হলে চলতি সম্পদ বাড়বে, মুনাফাটাও বাড়বে। কারণ সমাপনী মজুদ পণ্যের সাথে মোট মুনাফার একদম সরাসরি সম্পর্ক আছে। ঠিক আছে, মোট মুনাফাও বাড়বে। তাহলে আমরা বলতে পারি না তাই মালিকানা সত্ত্ব বাড়বে। মুনাফা বাড়া মানেই হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়া। তার মানে সম্পত্তি বাড়বে, সম্পত্তিটা প্লাস হবে, শেয়ার হোল্ডারদের সত্ত্ব অধিক হবে। এগুলো উত্তর হয় না। সম্পত্তি অধিক ও নিটাই কম, নিটাই কম হবে না, নিটাই বেশি হবে। সম্পত্তি কম না, নিটাই অধিক, এটা মিলতেছে না, সম্পত্তি বাড়বে। কারণ সমাপনী মজুদ পণ্য এক ধরনের চলতি সম্পদ। 50,000 টাকার সমাপনী মজুদ 60,000 টাকা লিখছেন, তাহলে 10,000 টাকা সমাপনী মজুদ পণ্য বাড়তেছে, মানে চলতি সম্পদ 10,000 টাকা বাড়তেছে। অন্যদিকে সমাপনী মজুদ পণ্যের সাথে আমাদের মোট মুনাফার ধনাত্মক সম্পর্ক, এজন্য সমাপনী মজুদ পণ্যের মূল্য বাড়লে মোট মুনাফা বাড়বে, সমাপনী মজুদ পণ্যের মূল্য কমলে মোট মুনাফা কমবে। এবার ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, আর প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে মুনাফা সম্পর্ক ঋণাত্মক। প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্য বাড়লে মুনাফা কমে যায়, প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্য কমলে মুনাফা বেড়ে যায়, উল্টা সম্পর্ক। তারপর ক্লাসের পরে দিবনে অংশীদারি কারবারে অংশীদারদের মধ্যে কোন অনুপাতে লাভ লোকসান বণ্টিত হয়? অংশীদারদের কারবারে অংশীদারের মধ্যে এটা কে বলতে পারবেন বলেন তো? যে কারবারের যে অংশীদাররা থাকে তাদের মধ্যে মুনাফা কেমনে বন্টন হয়? প্রথমে চুক্তি অনুপাতে, প্রথমে চুক্তি অনুপাত, আর চুক্তিতে বলা না থাকলে সমান হারে, চুক্তিতে কিছু বলা না থাকলে দ্বিতীয়, দ্বিতীয় হচ্ছে সমান হার। ঠিক আছে, প্রথমে অংশীদারদের মধ্যকার মুনাফা বন্টন হয় চুক্তি অনুযায়ী, আর চুক্তিতে যদি কিছু বলা না থাকে তাহলে যার মূলধন যত হোক না কেন সবসময় সমান হারে মুনাফা বন্টিত হবে। আচ্ছা, লভ্যাংশ সমতাকরণ তহবিল কোন ধরনের সঞ্চিতি? লভ্যাংশ সমতাকরণ তহবিল আমাদের প্রতি বছর লভ্যাংশের হার যেন একটা মানে সামঞ্জস্যতাপূর্ণ বজায় থাকে, এজন্য লভ্যাংশের যতটুকু লভ্যাংশ হয় তার একটা অংশ লভ্যাংশ সমতাকরণ তহবিলে আলাদাভাবে সঞ্চয় করে রাখা হয়। তো এইটা কোন ধরনের সঞ্চিতি? বিশেষ, সাধারণ, মূলধন, গোপন? এটা উত্তর হবে কি? বিশেষ ধরনের সঞ্চিতি। লভ্যাংশ সমতাকরণ তহবিল বিশেষ ধরনের সঞ্চিতি। ঠিক আছে, উত্তর কি হবে? বিশেষ ধরনের সঞ্চিতি। অনেকে অনেক উত্তর ভুল দিচ্ছেন এটার, দিব ক্লাসের পরে পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা।
শ্রেণীবিন্যাসকৃত স্থিতিপত্রে মানে আর্থিক অবস্থার বিবরণীতে খুচরা যন্ত্রাংশ কোথায় অন্তর্ভুক্ত হয়? খুচরা যন্ত্রাংশ, এটা কিন্তু মেশিন না বা যন্ত্রপাতি না, খুচরা যন্ত্রাংশ। চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, অলিক সম্পদ, বিনিয়োগ। ঠিক আছে, শ্রেণীবিন্যাসকৃত স্থিতিপত্রে খুচরা যন্ত্রাংশ কোথায় অন্তর্ভুক্ত হয়? অলিক সম্পদে তো হবে না, মাস্ট চলতি সম্পদে। খুচরা যন্ত্রাংশ চলতি সম্পদে অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, দিনাজপুর বোর্ডে 23 সালে আসছে। আচ্ছা, এরপরে আসি, তারল্য ও মুনাফা যোগ্যতার সম্পর্ক কিরূপ? আমরা জানি মুনাফা এবং ঝুঁকি এই দুটা সম্পর্ক ধনাত্মক। তাহলে তারল্য মুনাফা সম্পর্ক কিরকম? এটা ঋণাত্মক। আপনি যদি আপনার প্রতিষ্ঠানে বেশি পরিমাণ তরল সম্পদ রেখে দেন, তাহলে আপনি বিনিয়োগ কম করলেন, আপনার মুনাফা কম হবে। আবার আপনি যদি সব বিনিয়োগ করে দেন, তাহলে আপনার মুনাফাটা বেশি হবে কিন্তু তারল্যটা কম হয়ে যাবে। এই জন্য দুটার মধ্যে একটা সামঞ্জস্যতা বজায় রাখতে হবে, যেন তারল্যের ঘাটতি না হয়, আবার মুনাফাও কম যেন না হয়। তাদের মধ্যে সম্পর্ক কিরকম? তারল্য মুনাফার মধ্যে সম্পর্ক বিপরীত। তারল্য বাড়লে মুনাফা কমবে, আবার তারল্য কমাইলে মুনাফা বাড়বে। আচ্ছা, উত্তর হবে কি? বি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, পণ্যের দাম ক্রমাগত হ্রাস পেতে থাকলে কোন মজুত পদ্ধতি সর্বাধিক বিবেচ্য? পণ্যের দাম কমলে, পণ্যের দাম কমে গেলে কোনটা বেশি গ্রহণযোগ্য? এই ভালো করে উত্তর দেন এগুলো। পণ্যের দাম ক্রমাগত হ্রাস পেলে, পণ্যের দাম কমতেছে, তখন আগের মাল আগে ছাড়া পদ্ধতি বা ফিফো পদ্ধতি এটা উপযোগী। হ্যাঁ, আর দেখছেন পণ্যের দাম হ্রাস পেলে কি আগের মাল আগে ছাড়া পদ্ধতি বা ফাইফো পদ্ধতি উপযোগী। ঠিক আছে, আরো মনে রাখবেন কিভাবে? পণ্যের দাম হ্রাস পেলে তখন আমাদের ফিফো উপযোগী, পণ্যের দাম বৃদ্ধি পেলে লিফো পদ্ধতি উপযোগী। আরেকটা হচ্ছে পণ্যের দাম উঠানামা করলে, একবার হ্রাস একবার বৃদ্ধি, একবার হ্রাস একবার বৃদ্ধি, তখন ভারযুক্ত কর পদ্ধতি উপযোগী। মুখস্থ রাখেন এটা। তাড়াতাড়ি। আচ্ছা, ক্লিয়ার? ক্লিয়ার এটা? প্রশ্ন হলো কেন উপযোগী? কেন উপযোগী? কারণ এইভাবে সমাপনী মজুত পণ্যের মূল্য কম দেখাবে। তো আমরা জানি রক্ষণশীলতা নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের মূল্য কম দেখাইতে হয়। ঠিক আছে,
পণ্যের দাম হ্রাস পেলে ফিফো পদ্ধতি উপযোগী, পণ্যের দাম বৃদ্ধি পেলে লিফো পদ্ধতি উপযোগী, পণ্যের দাম উঠানামা করলে ভারযুক্ত গড় পদ্ধতি উপযোগী। এর কারণ এই পণ্যের দাম হ্রাস পেলে যদি আপনি ফিফো পদ্ধতি অনুসরণ করেন তাহলে আপনার সমাপনী মজুত পণ্যের মূল্য কম দেখাবে। আর আমরা চাই রক্ষণশীলতা নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের মূল্য কম দেখানো ভালো, এতে আমাদের মোট মুনাফা নিট মুনাফা কম দেখায়, কর কম দেওয়া লাগবে। আচ্ছা, এরপর এটাতে ক্লিয়ার? এটা ক্লিয়ার তো আমরা সবাই? জনাব আইমানের মূল মজুরি 1000 টাকা, মহার্ঘ ভাতা 8%, বাসস্থান ভাতা 10%, তাহলে মোট উপার্জন কত? মূল মজুরি 1000 টাকা, মহার্ঘ ভাতা 8%, তাহলে কত হয়? 8% কত হয়? 8% হয় 80 টাকা, বাসস্থান ভাতা 10%, 10% কত হয়? 100 টাকা। সবগুলো যোগ করেন, 1080 আর 100, এটা মোট। প্রথমে মূল মজুরি, তার সাথে মহার্ঘ ভাতা, তার সাথে বাসস্থান ভাতা। আর মহার্ঘ ভাতা কেন দেওয়া হয়? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। হ্যাঁ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য। উত্তর কোনটা হবে? 1180। আচ্ছা, ভেরি গুড, অনেকেই পাচ্ছেন, তার মানে আপনাদের মোটামুটি পড়াশোনা আয়ত্তে আছে। বিন কার্ড কোথায় সংরক্ষণ করা হয়? এটা আগেও বলছি, এটা অনেক জায়গায় আসছে, এটা আগেও একবার বলছি। বলতে এটা কি হবে? এটা উত্তর হবে গুদামে। আচ্ছা, আগেরটা একজন মনে হয় বুঝতে পারেন নাই, একজন স্টুডেন্ট। এই যে মূল মজুরি, মজুরি 1000, মহার্ঘ ভাতা 1000-এর 8%, 80, বাসস্থান ভাতা 1000-এর 10%, মানে 100। তারপরে তিনটা যোগ করছি, মজুরি, মহার্ঘ ভাতা, বাসস্থান ভাতা, তাহলে মোট উপার্জন কত? 1180। তিনটা যোগ করে দিলেই হয়ে যায়। আর সব পার্সেন্টেজ করতে হয় এটার উপরে, এই 1000 টাকার উপর 8%, এই 1000 টাকার উপর 10%। আর বিন কার্ড সংরক্ষণ করে কোথায়? গুদামে। গুদামে সংরক্ষণ করা হয়। কে সংরক্ষণ করেন? কে? গুদাম রক্ষক। এখানে কিসের উল্লেখ থাকে না? পণ্যের মূল্য লেখা থাকে না। এখানে পণ্যের মূল্য লেখা থাকে না এই বিন কার্ডে। আচ্ছা, যৌথ মূলধনী কোম্পানি সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? একটা যৌথ মূলধনী কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? দেন তো। এখন বলে নাই প্রাইভেট না পাবলিক। আমরা জানি প্রাইভেট হলে 2 জন, পাবলিক হলে 7 জন। এটা তো হবে না। আপনি কোনটা উত্তর দিবেন বলেন? শোনেন, যৌথ মূলধনী কোম্পানি বলতে পাবলিক লিমিটেড কোম্পানিকে বোঝায়, এই জন্য এটা 7 জন হবে উত্তর। এটার চেয়ে এটা উত্তর বেশি গ্রহণযোগ্য। ক্লিয়ার? হ্যাঁ, অনেকেই বলবেন যে পাবলিকের প্রাইভেটের 2 জন ঠিক আছে, তবে এখানে তো বলে নাই যে প্রাইভেট। এখানে কি বলছে প্রাইভেট? বলে নাই। যদি প্রাইভেট বলতো তখন আপনি 2 জন দিতেন, আর পাবলিক বলে 7 জন দিতেন। যেহেতু কিছু বলা নাই, ধরতে হবে এটা পাবলিক। আচ্ছা,
দায় গ্রাহকের কমিশন কোন জাতীয় দফা? দায় গ্রাহকের কমিশন ওই যে আমাদের অবলেখকের কমিশন আছে না, অবলেখক। আমরা 4 অধ্যায় করি, 4র্থ অধ্যায় করছিলাম। মুনাফা জাতীয় আয় জীবনেও না, মুনাফা জাতীয় ব্যয় জীবনেও না। মূলধন জাতীয় আয় সেটা হচ্ছে শেয়ার অধিহার। আর তাহলে এটাও হবে না। তাহলে দায় গ্রাহকের কমিশন কি? অসমন্বিত ব্যয় বা কি সম্পদ? ভুয়া সম্পদ। শুধু সম্পদ না, এটা হচ্ছে ভুয়া সম্পদ। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি। আর মনে রাখেন, শেয়ার অধিকার মূলধন জাতীয় আয়, আর যদি শেয়ার অবহার থাকে সেটা ভুয়া সম্পদ কিন্তু। হ্যাঁ, শেয়ার অবহার এটা ভুয়া সম্পদ বা অসমন্বিত ব্যয়, শেয়ার অবহারটা। আচ্ছা, তারপর আকন লিমিটেড এর নিট চলতি মূলধন, নিট চলতি মূলধন 1,80,000 টাকা, চলতি অনুপাত 5:2। উক্ত কোম্পানির দায়ের পরিমাণ কত? এখানে কার মান দেওয়া আছে? এটা কিসের মান? এটা হচ্ছে চলতি মূলধন, চলতি মূলধনের মান। চলতি মূলধন আমরা জানি কি? চলতি মূলধন সমান সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এখানে যেহেতু চলতি অনুপাত 5:2, তার মানে চলতি সম্পদ 5 টাকা হলে চলতি দায় 2 টাকা। তার মানে চলতি সম্পদ 5 টাকা মাইনাস চলতি দায় 2 টাকা। তার 3 টাকা কি? চলতি মূলধন, বা এটা আরেকটা নাম হচ্ছে কার্যকরী মূলধন। চলতি মূলধন বা এটা আরেকটা নাম হচ্ছে বা কার্যকরী মূলধন। ওকে, প্রশ্নে কিসের মান দেওয়া আছে? চলতি সম্পদের মান দেওয়া আছে, চলতি দায়ের মান দেওয়া আছে, নাকি চলতি মূলধনের মান দেওয়া আছে? প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চলতি মূলধনের মান দেওয়া আছে, মানে এই যে এটার মান দেওয়া আছে। যেহেতু এটার মান দেওয়া আছে, এজন্য 1,80,000-কে ভাগ করবেন এটা দিয়ে। আর যদি আপনি 5 দিয়ে গুণ করেন তাহলে পাবেন চলতি সম্পদ। আবার এই 1,80,000 টাকাকে যদি আপনি 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করেন তাহলে পাবেন চলতি দায়। 1,80,000-কে 3 দিয়ে ভাগ করব কেন? কারণ কি? কারণ এখানে চলতি মূলধনের মান দেওয়া আছে, আর চলতি মূলধনের অনুপাতের মান হচ্ছে 3, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এজন্য এই টাকাটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, আর 5 দিয়ে গুণ করলে পাবেন চলতি সম্পদ, 2 দিয়ে গুণ করলে পাবেন চলতি দায়। তাহলে এটা কত? 60, 5 6, এটা হলো 60। তাহলে তাহলে হচ্ছে 3 লাখ। এটা হচ্ছে 60, 60 দুগুণ 1,20,000। এটা প্রমাণ করে দেখেন এই দুইটার ব্যবধান কি 180 কিনা। চলতি সম্পদ মাইনাস চলতি দায় 180, ঠিক আছে। 3 লাখ মাইনাস 1,20,000, 1,80,000। এটা বুঝতে পারছি কিনা আমরা একটু বলেন তো, এটা ক্লিয়ার কিনা? দেখুন, নতুন উপায় দেখাবো, একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, এগুলো একটু বুঝায় নেই, এরপরে আরো বুঝাইতে হবে। এগুলো তো সহজ, এগুলো আসছে, আসবে, এই জন্য এগুলো একটু শিখাই, কঠিন গুলো শিখাবো, আবার রিয়াজ স্যারও করাবে ইনশাল্লাহ, টেনশনের কিছু নাই। আচ্ছা,
রক্ষিত আয় বিবরণী কোন ধরনের হিসাব? আসলে রক্ষিত আয় বিবরণী দায় হিসাব না, কোনো আয় ব্যয় হচ্ছে নামিক হিসাব, হচ্ছে আয় ব্যয়, এটাও না। অস্থায়ী হিসাব না, অস্থায়ী হিসাব হচ্ছে সাময়িক হিসাব। স্থায়ী হিসাব ছাড়া আরো কোনো অপশন নাই, বাছো। মানে এটার এই রক্ষিত আয় স্থায়ী হিসাব ছাড়া অন্য কোনো অপশন এখানে গ্রহণযোগ্য হচ্ছে না। হ্যাঁ, আজকে আরেকটা এক্সাম নিব, কালকে নিচ্ছি না, আজকে আবার একটা এক্সাম নিব, উত্তর হবে ডি। স্থায়ী মূলধন পদ্ধতিতে স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের মুনাফার অংশ দ্বারা কিভাবে মালিকানা সত্ত্ব প্রভাবিত হয়? অংশীদারদের মুনাফার অংশ দ্বারা কিভাবে মালিকানা সত্ত্ব প্রভাবিত হয় স্থায়ী মূলধন পদ্ধতিতে? কারণ সেখানে আপনি মূলধন ছাড়া অন্য কিছু আনতে পারবেন না। যদি স্থায়ী মূলধন পদ্ধতি হয়, ওইখানে মুনাফার অংশ তারপরে হচ্ছে উত্তোলনের সুদ, মূলধনের সুদ আমরা চলতি হিসাব দিয়ে করি, চলতি হিসাব দ্বারা করি। সেগুলো আমরা কোথায় করি? চলতি হিসাব। তাহলে সেই মুনাফার অংশ কোথায় যাবে, কোন দিকে যায়? চলতি হিসাবে ক্রেডিট পাশে যায়। মুনাফার অংশ চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত যায়, মূলধনের সুদ চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত যায়, আর উত্তোলনের সুদ চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত যায়। ঠিক আছে, এটা ক্রেডিট উদ্বৃত্ত যায়, এটা ক্রেডিট উদ্বৃত্ত যায়। যারা অংশীদারি ব্যবসায়ের লাভ লোকসান আবন্টন হিসাবের পরে অংশীদারদের চলতি হিসাব করছেন, তারা তো এটা জানেনি যে কেন যায়, কোন দিকে যায়। যে স্থায়ী মূলধন পদ্ধতিতে আমাদের মুনাফার অংশ যাবে চলতি হিসাবে, আর মুনাফার অংশ চলতি হিসাবের ক্রেডিট পাশে যাবে। কারণ অংশীদারদের জন্য এটা আয়, অংশীদারদের জন্য এটা আয়। মজুদ আবর্তন অনুপাত কোনটি? এটা সূত্র, এটা ডিরেক্ট সূত্র থেকে আসছে। এটার আদর্শ মান হচ্ছে 8 বার। বলেন তো এটা কি হবে? মজুদ আবর্তন অনুপাত, এটা কি আমরা জানি? মজুদ আবর্তন অনুপাতের আদর্শ মান কে কে জানেন? আচ্ছা, লেখা দিলাম, আপনাদের উপকার হবে। এটা উত্তর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বা গড় মজুদ। আর এই গড় মজুদ বের করবে কি হয়? প্রারম্ভিক মজুদ প্লাস সমাপনী মজুদ ভাগ 2। গড় মজুদ বের করার নিয়ম, মোট ব্যয়ের সাথে কোনটি যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়? মুনাফা, কারখানা খরচ, প্রশাসনিক খরচ, বিক্রয় ও বিলি খরচ। এটা অনেকে ভুল করতেছেন। ধরেন বিক্রয় মূল্য 10 টাকা, মোট ব্যয় 2 টাকা, মুনাফা 8 টাকা। তাহলে আমরা কি মোট ব্যয় আর মুনাফা যোগ করলে কি পাই? বিক্রয় মূল্য পাই না? তাহলে মোট ব্যয় আর মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, এরপর এটা বলেন দেখি কারা পারেন। চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের মূলধনের উপর কত পার্সেন্ট হারে সুদ ধার্য করতে হয়? চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের
মুনাফার উপর কত পার্সেন্ট সুদ ধার্য করবেন? তাড়াতাড়ি করে উত্তর 6 দিয়ে দিবে, অনেকে উত্তর 6 দিয়ে দিবে তাড়াতাড়ি করে। কিন্তু চুক্তির অবর্তমানে শুধুমাত্র ঋণের উপর 6% সুদ ধার্য করতে হয়, মুনাফার উপর না, বা সরি মূলধনের উপর না, বা উত্তোলনের উপর না, মূলধনের উপর 0%, মানে সুদ ধার্য করতে হয় না। ঠিক আছে, উত্তর হবে কি 0%। বোনাস শেয়ার ইস্যু করা হয় কাদের মধ্যে? বোনাস শেয়ার ইস্যু করা হয় কাদের মধ্যে বলেন তো? নগদ লভ্যাংশের পরিবর্তে রাইট। বোনাস শেয়ার প্রতিষ্ঠানের নগদ লভ্যাংশের পরিবর্তে লভ্যাংশ বাবদ যে শেয়ার দেওয়া হয় সেটা। তাহলে নগদ লভ্যাংশের পরিবর্তে কথাটা রাইট। বর্তমান শেয়ার মালিকগণকে নতুন শেয়ার মালিকগণকে, উত্তর হবে বর্তমান শেয়ার মালিকগণকে নতুন শেয়ার মালিকগণকে দেওয়া হয় না। যারা বর্তমানে শেয়ার হোল্ডার আছে তাদের লভ্যাংশ দেওয়া লাগবে, ওই লভ্যাংশের পরিবর্তে লভ্যাংশ বাবদ আমরা শেয়ার দিলে সেটা হচ্ছে বোনাস শেয়ার। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে কি 1 ও 2, এটা আসবে না। কোনটি সচ্ছলতা অনুপাত? এটা অনেকে পারবে না, এটা অনেকে ভুল করবে। বলেন তো এটার উত্তর কি হবে? সচ্ছলতার অনুপাত কোনগুলো? এটা উত্তর হবে কি দায় মালিকানা। এভাবে তড়িৎ অনুপাত কি? তড়িৎ অনুপাত হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী সচ্ছলতার অনুপাত, স্বল্পমেয়াদী, যেটা তারল্য, এটা স্বল্পমেয়াদী তারল্য অনুপাত। এটা হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা। উত্তর হচ্ছে এটা। চলতি অনুপাত এবং তড়িৎ অনুপাত এগুলো তারল্য অনুপাত, আর নিটলাভ হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত। দায় মালিকানা অনুপাত সচ্ছলতা অনুপাত। এছাড়া আরো সচ্ছলতা অনুপাত হচ্ছে এগুলো: দায় সম্পদ, দায় মালিকানা, সম্পদ মালিকানা। হ্যাঁ, ওকে। রূপান্তর ব্যয় বলতে কি বোঝায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখি এটা বলেন, দেখি কারা কারা বলতে পারেন রূপান্তর ব্যয় বলতে কি বোঝায়? রূপান্তর ব্যয় বলতে কি বোঝায়? আচ্ছা, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি না, এটা তো মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত হয়ে যায়। প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ মুখ্য ব্যয়। অনেক অঙ্কে প্রত্যক্ষ খরচ থাকে না, তো এই জন্য এটা দুইটা যোগ করলে মুখ্য ব্যয় বেড়ে অনেক সময়। প্রত্যক্ষ মজুরি প্লাস কারখানা উপরি খরচ, মুখ্য ব্যয় প্লাস কারখানা উপরি ব্যয়, এটা হচ্ছে উৎপাদন ব্যয়। আর শুধুমাত্র এটাই হচ্ছে রূপান্তর ব্যয়। মুখস্থ করেন। এটা মুখস্থ করেন। একটু পড়াশোনায় সিরিয়াস হন সবাই, একটু কষ্ট করে। হ্যাঁ, অর্জিত মানে বেশি হলে গ্রহণযোগ্য হয়। তারপর মোট উপার্জন বৃদ্ধি করে কোনগুলো? মানে মোট উপার্জনকে বাড়িয়ে দেয় কোনটা? অতিরিক্ত সময়ের কাজের পারিশ্রমিক, নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত বাসস্থান সুবিধা, মহার্ঘ ভাতা। মোট উপার্জন বৃদ্ধি করে
অতিরিক্ত সময়ের কাজের পারিশ্রমিক মানে হচ্ছে এটা, এই যে অতিরিক্ত যেটা আমরা বলে আহ, কাজের অতিরিক্ত সময়ের কাজের পারিশ্রমিক, অতিরিক্ত ওভারটাইম করে না, ওভারটাইম এটা। নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত বাসস্থান সুবিধা, মহার্ঘ ভাতা। জানি অনেক বই উত্তর দেওয়া আছে 1-3, অনেক বই 1 আর 3 উত্তর দেওয়া আছে। কিন্তু আসলে সবগুলোই। এখন এই যে বাসস্থান সুবিধা যেটা, এটা আসবে কিনা এটা আমি বলে দিচ্ছি। আপনাকে থাকতে দিয়েছে, আপনাকে থাকতে দিয়েছে, এটা আপনার মোট মানে মুনাফা উপার্জন বাড়তেছে না, আপনি থাকার ব্যবস্থা করে দিচ্ছে। ওই কনসেপ্টে 1 আর 3, ঠিক আছে? সবগুলো না, 1 এবং 3। কোন কনসেপ্টে? যে অতিরিক্ত সময় ওভারটাইম, কাজের প্রচুর ওভারটাইম আর মহার্ঘ ভাতা, এভাবে চিন্তা করলে। কারণ এখানে তো এটা অনার্থিক, এটা অনার্থিক। বাসস্থানের সুবিধা দিচ্ছে, থাকার জায়গা দিচ্ছে, এই হিসাবে, ঠিক আছে? আর যেটা 2, এটা হচ্ছে অনার্থিক সুবিধা, আর্থিক সুবিধা না, এজন্য এটা বৃদ্ধি করবে না 1 আর 3, এটাই বেশি গ্রহণযোগ্য। তবে অনেকে বলতে পারে যে বাসস্থান ভাতা পাইলেও তোমার বাড়ে, এই জন্য অনেকে কনসেপ্টে 3টা দেয়, কিন্তু আসলে 1 আর 3 দেওয়াই বেশি যুক্তিসঙ্গত। আমি বলতেছি 1 আর 3 দিতে আমি সাজেস্ট করব, এটা দেওয়ার জন্য না করব, কারণ এটা হচ্ছে ভাতা না, এটা বাসস্থান, থাকার জায়গা। ওকে, অঙ্কটা দেখি। মাহি একটি অংশীদারি কারবারের একজন অংশীদার, চুক্তি মোতাবেক বার্ষিক 5% হারে প্রতি মাসের শুরুতে 5,000 টাকা করে উত্তোলন করে। তার উত্তোলনের সুদের পরিমাণ কত? এটা কে পারবেন? প্রতি মাসে 5,000 টাকা করে উত্তোলন করে, ঠিক আছে? সুদের হার কত পার্সেন্ট? 5%। প্রতি মাসের শুরুতে, মাঝে, শেষে। আমরা জানি কি, শুরুতে বললে 6.5, মাঝে বললে 6, শেষে বললে 5.5 দিয়ে গুণ করতে হয়। তো করেন, শুরুতে বলছি, তাহলে 6.5 দিয়ে গুণ করেন। দেখি ক্যালকুলেটর দিয়ে, 5,000 ইন্টু 5 ইন্টু 6.5, ওকে 16,200, এই 1625, 1625। এটা কি বলছে? শুরুতে বলছে, এই কারণে। যদি মাঝে বলতো প্রতি মাসের মাঝে, তাহলে 6 দিয়ে গুণ করতাম, আর শেষে বললে 5.5 দিয়ে গুণ করতাম। এটা ক্লিয়ার কিনা বলেন? 1625। আচ্ছা, তারপর বিক্রয়ের উপর লাভের হার 25%, ক্রয় মূল্যের উপর লাভের হার কত? ওই যে টেকনিক, বিক্রয় হার কত পার্সেন্ট? 25%। তাহলে ক্রয় হার কি করতে হবে? মাইনাস করতে হয়। পঁচিশ ভাগ 100 - 25। মুখস্থ করলে হয়, বুঝলেও হয়। বিক্রয় হার, বিক্রয় মূল্যের উপর লাভের হার 25%, ক্রয় মূল্যের উপর লাভের হার কত? উত্তর হবে 33.33। হুম, যদি এটা প্রশ্নটা একটু ঘুরে বলতো, ক্রয় হার 30%, বিক্রয় হার কত? তখন আমরা কি করতাম?
উপরে 30, নিচে 100 প্লাস 30। বিক্রয় হার বের করতে গেলে প্লাস হয়ে যায়। 30 ভাগ 130, 23.07%। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিক্রয় হার থেকে ক্রয় হার। যদি এটা ঘুরে বলি একটু, বিক্রয় হার 30%, ক্রয় হার কত? সুতরাং ক্রয় হার উপরে 30, নিচে 100 মাইনাস 30 ইন্টু 100। 42.8 মা 43%। ক্লিয়ার কিনা বলেন? বিক্রয় হার থেকে ক্রয় হার, ক্রয় হার থেকে বিক্রয় হার বের করা যাবে তো? এটা কি সম্ভব কিনা বলেন? এখন কি বিক্রয় হার দেওয়া থাকলে ক্রয় হার বের করতে পারবেন? ক্রয় হার দেওয়া থাকলে বিক্রয় হার বের করতে পারবেন? আবার ক্রয় হার যে কথা, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর হার একই কথা। আচ্ছা, হ্যাঁ, বিক্রয় হার অল টাইম কম হয়। মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য যে ভাতা দেওয়া হয়, এটা বারবার পড়াইছি, মহার্ঘ ভাতা। এটা অনেকবার পড়াইছি। নেট মুনাফার আদর্শ মান কত? এটা অনেকে পারবেন না, এটা পারবেন না অনেকে। দেখেন তো নেট মুনাফার আদর্শ মান কত? আমরা জানি 20 থেকে 25% বা 30%, এটা হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফার আদর্শ মান। আর 25 থেকে 20 এটা হচ্ছে পরিচালন মুনাফা। আর 5 থেকে 10% বা এই দুটোর মধ্যে একটা হবে, বলেন তো কোনটা হবে? 10 থেকে 15%, 5 থেকে 10%। 15 থেকে 20% পরিচালন মুনাফা, 20 থেকে 30% মোট মুনাফা। তাহলে এটা কত হবে? নেট মুনাফার আদর্শ মান পাঁচ থেকে 10%। উত্তর হবে 5 থেকে 10%। এগুলো আপনাদের জানতে হবে, ঠিক আছে? এগুলো আপনাদের জানতে হবে, তিনটা মুখস্থ করেন। 20 থেকে 30% মোট মুনাফা, 15 থেকে 20% পরিচালন মুনাফা, 5 থেকে 10% নেট মুনাফা। তিনটা মুখস্থ করেন। সময় 20 সেকেন্ড, 20 সেকেন্ডের মধ্যে শেষ করবেন। এছাড়া আরেকটা বলে দেই, চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত কোনটার আদর্শ মান কত? মুখস্থ করেন। চলতি অনুপাত আদর্শ মান 2:1। এই অ্যাসেটের আরেকটা নাম কি? এটার আরেকটা নাম হচ্ছে অগ্নি পরীক্ষা অনুপাত। চলতি অনুপাত আদর্শ মান 2:1। তড়িৎ বা দ্রুত অনুপাতের বা এসিড টেস্ট অনুপাত আদর্শ মান 1:1। চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত আদর্শ মান 1:1।
মোট মুনাফার হারের জন্য আদর্শ মান হচ্ছে 20 থেকে 30%। পরিচালন মুনাফার জন্য আদর্শ মান হচ্ছে 15 থেকে 20%। নিট মুনাফার জন্য আদর্শ মান হচ্ছে 5 থেকে 10%। একটা এমসিকিউ কনফার্ম, একটা এমসিকিউ কনফার্ম যে কোনো বোর্ডে একটা এমসিকিউ কনফার্ম 100%। দক্ষতা চাই, ওইটাও আছে, তো এগুলো বেশি আসে। দক্ষতা যাচাইয়ের মধ্যে ওই বিক্রিত পণ্যের ব্যয় গড় বা গড় মজুদ আবর্তন অনুপাতটা বেশি আসে, যে 8 বার। তারল্য অনুপাতের মাধ্যমে নিচে কোনটি জানা যায়? তারল্য অনুপাত। স্বল্পমেয়াদী দায় দেনা পরিশোধের ক্ষমতা, মুনাফা অর্জন ক্ষমতা জানা যায় না। দীর্ঘমেয়াদী দায় দেনা পরিশোধের ক্ষমতা, সম্পদ ব্যবহারের দক্ষতা, বলুন কোনটা হবে? তারল্য অনুপাত, চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, তারপর হচ্ছে আমাদের কার্যকরী মূলধন অনুপাত, এগুলো হচ্ছে আমাদের তারল্য অনুপাত। উত্তর হবে কি? স্বল্পমেয়াদী দায় দেনা পরিশোধ। স্বল্পমেয়াদী, তারল্যটা হচ্ছে স্বল্পমেয়াদী, আর সচ্ছলতা অনুপাত দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী দায় দেনা পরিশোধ কি? সচ্ছলতা অনুপাত। কোনগুলো জানেন তো? দায় মালিকানা, দায় সম্পত্তি, এগুলা। হ্যাঁ, আচ্ছা। নিত্য মজুদ ব্যবস্থায় কখন সমাপনী মজুদ পণ্যের পরিমাণ নির্ণয় করা হয়? নিত্য মজুদ, নিয়মিত, সব সময়। একটা হচ্ছে নিত্য। নিত্য মজুদ পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ জানা যায় প্রতিদিন। আর কালান্তিক, কালান্তিক মজুদ পদ্ধতিতে হিসাবকাল শেষে, কালান্তিক মজুদ পদ্ধতিতে হিসাবকাল শেষে সমাপনী মজুদ পণ্যের মূল্য পরিমাণ করা হয়। আমরা আর 20 মিনিটের মধ্যে শেষ করে দেবো ক্লাস, সমস্যা নাই, টেনশনের কিছু নাই। এটা নিত্য, এটা কালান্তিক, ঠিক আছে? কালের শেষে। আর নিত্য, নিয়মিত, প্রতিদিন, ঠিক আছে? চুক্তির অবর্তমানে, মানে চুক্তিতে কিছু বলা নাই বা চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদারি ব্যবসায় অংশীদারদের মধ্যে লাভ লোকসান কিভাবে বন্টিত হবে? চুক্তির অবর্তমানে বা চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদারি ব্যবসায়ী অংশীদারদের মধ্যে লাভ লোকসান কিভাবে বন্টিত হবে? 100% সমান অনুপাতে। এটা বারবার বলছি, 100% সমান অনুপাতে। কোন ধরনের পত্র পাওয়ার পরে পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে, যেটা প্রাইভেটে দরকার হয় না? নিবন্ধন পত্র পাওয়ার পরে কাজ শুরু করে প্রাইভেট কোম্পানি। আর পাবলিক হলে কার্যারম্ভের অনুমতিপত্র লাগবে। উত্তর হবে পাবলিক লিমিটেড কোম্পানির কার্যারম্ভের অনুমতিপত্রের এই দলিলটা লাগবে। আচ্ছা, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 10 মাসের বেতন প্রদত্ত হয়েছে 60,000 টাকা। বছরে কয় মাস? বছরে 12 মাস। 10 মাসের বেতন দিচ্ছেন, 10 মাসের বেতন 60,000 টাকা। সুতরাং 1 মাসের বেতন
6,000 টাকা। সুতরাং আর কয় মাস বকেয়া আছে? 12 মাস থেকে 10 মাসের বেতন দিচ্ছেন, 2 মাসের বকেয়া আছে। সুতরাং বকেয়া বেতন 6,000 গুণ 2 মাস, 12,000 টাকা। উত্তর হবে কত? 12,000 টাকা। ক্লিয়ার? 10 মাসের বেতন প্রদত্ত হয়েছে 60,000 টাকা। বকেয়া বেতনের পরিমাণ কত? 10 মাসের বেতন 60,000, 1 মাসের বেতন 6,000। যেহেতু বছরে 12 মাস, 2 মাসের বেতন বকেয়া আছে, 12,000 টাকা বকেয়া। চলতি দায়ের অন্তর্ভুক্ত কোনগুলো? চলতি দায়ের মধ্যে আসবে কোনগুলো? চলতি দায়, অগ্রিম প্রাপ্ত আয়, চলতি দায়। দাবিহীন লভ্যাংশ, ব্যাংক জমাতিরিক্ত, বলেন তো কোনটা কোনটা হবে চলতি দায়ের অন্তর্ভুক্ত? এখন দাবিহীন লভ্যাংশ কোন দায়? দাবিহীন লভ্যাংশ এটাও কিন্তু আমাদের চলতি দায়ের মধ্যে অন্তর্ভুক্ত। দাবিহীন লভ্যাংশের অবলোকন, দাবিহীন লভ্যাংশ, দাবিহীন লভ্যাংশটা চলতি দায়। ঠিক আছে, উত্তর সেই হিসাবে আমাদের তিনটাই হচ্ছে। অনেকে উত্তর দিচ্ছেন 1 ও 2। না, এটা চলতি দায়ী। দাবিহীন লভ্যাংশ কোন দায়? চলতি দায়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এটা অনেকেই বলছেন, উত্তর বলছেন ক এবং গ। না, তিনটাই দিবেন। তারপর একটি প্রতিষ্ঠানের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 8 লাখ টাকা, সমাপনী মজুত পণ্যের মূল্য 1,20,000 টাকা, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 8 লাখ মাইনাস সমাপনী মজুত, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় ঠিক আছে 6,20,000। আমরা জানি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের হয় বিক্রিত পণ্যের ব্যয় আর সমাপনী মজুত যোগ করার পরে, এই দুটো যোগ করার পরে এটা বের হয়। সমাপনী মজুত আর বিক্রিত পণ্যের ব্যয়, এই দুটো যোগ করলে এটা বের হয়, এই দুটো যোগ করলে এটা বের হয়। তাহলে এটা থেকে এটা বাদ দিলে এটা পাওয়া যাবে। ঠিক আছে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুত, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের হয়। আবার আমাদের সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় প্লাস সমাপনী মজুত সমান সমান বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই সূত্র ঠিক ছিল। পতনশীল পণ্যের ক্ষেত্রে কোন কোনটায় কোন খতিয়ানের হিসাব রাখতে হয়? মজুত মাল খতিয়ানের, এটা ইম্পর্টেন্ট। পতনশীল পণ্য বা দ্রুত সিদ্ধান্ত নেওয়া লাগে যেখানে, যেমন মাছ, মাংস, শাকসবজি, এইসব ক্ষেত্রে কোনটা উপযোগী? লিফো গড়, ফিফো ভারযুক্ত গড়। না, প্রস্তাবিত লভ্যাংশ দাবিহীন লভ্যাংশ একটু পার্থক্য আছে। প্রস্তাবিত মানে প্রস্তাব করছে, দাবিহীন মানে এখনো গ্রহণ করে নাই, শেয়ার হোল্ডার নিয়ে যায় নাই, যখন তখন দাবি করতে পারে, যখন তখন দিতে হবে তাকে। এটা উত্তর হচ্ছে ফিফো পদ্ধতি। কারণ দ্রুত দ্রুত বেচতে হয়, দ্রুত বিক্রি করতে হবে, হ্যাঁ দ্রুত বিক্রি করতে হয়, এই কারণে। বন্টনযোগ্য মুনাফা 90,000 টাকা, 3-2-1 অনুপাতে দ্বিতীয় অংশীদারি মুনাফা কত? এখানে দুটি ক খ গ, হ্যাঁ ক খ গ। মুনাফা কত আছে? 90,000 টাকা। বন্টন হবে কি 3-2-1, অনুপাত গুলো যোগফল কত? 3 + 2 + 1 = 6।
তাহলে কয়ের জন্য 90,000 ইন্টু 6/3, ক্ষয়ের জন্য 90,000 ইন্টু 6/2, গয়ের জন্য 90,000 ইন্টু 6/1। তাহলে 6 এটা বলছে কত, এটা বের করলে হয় 45,000, এটা বের করলে হয় 30,000, এটা 15,000। প্রশ্নটা এসে কোনটা? দ্বিতীয়টার অনুপাত কত? 30,000 টাকা। এটা কি ক্লিয়ার? এই রিলেটেড একটা অঙ্ক দেখাই, এই একই রকম একটা অঙ্ক দেখাই, আপনারা বলবেন। হ্যাঁ, শহীদ, নাজমুল, রিয়াদ, ধরেন এদের অনুপাত 4:3:2। তাহলে এখন ধরেন 1,80,000 টাকা হচ্ছে মুনাফা, 1,80,000। কে কত পাবে? এই অনুপাতগুলো যোগফল কত হয়? 4 + 3 + 2 9। সুতরাং শহীদ পাবে 1,80,000 ইন্টু অনুপাত হচ্ছে, যোগফল হচ্ছে 9, তার অনুপাত 4। নাজমুল পাবে, রিয়াদ পাবে 1,80,000 ইন্টু 9/3, 1,80,000 ইন্টু 9/2। তো কত পাবে? 1,80,000 ভাগ 9 গুণ 4, 80,000। আচ্ছা, এরপরে কত পাবে? 1,80,000 ভাগ 9 গুণ 3, 60,000। 1,80,000 ভাগ 9 গুণ 2, 40,000। মাথার মধ্যে ঢুকছে? এগুলো পারবেন? একটু কঠিন করে দেই, আর একটু কঠিন করে দেই। হ্যাঁ, শহীদ পাবে 4/1, নাজুল পাবে কত দিব? 3/1। আর বাকি অংশ পাবে রিয়াদ। না, একটু 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 ইয়াটা মানটা তো বসাইতে হবে। 4/1, এটা 2/1, এটা 6/1, তাহলে মানটা ঠিক থাকে। এটা কিভাবে সম্ভব? উত্তর কিভাবে বের করবেন? এটাও সহজভাবে বের করা যায়, এত কিছু কষ্ট করার দরকার নাই, ডাইরেক্ট ডাইরেক্ট বের করেন। ওকে, ডাইরেক্ট বের করেন। 1,80,000 ইন্টু 2/1, 90,000। 1,80,000 ইন্টু 3/1, 60,000। 1,80,000 ভাগ 6 ইন্টু 1, 30,000। দেখছেন, ডাইরেক্ট করা আছে, ডাইরেক্ট মান দিয়ে করলেও উত্তর হয়ে যাবে। আচ্ছা, এরপরে একটা জটিল অঙ্ক একজন বলছিলেন, করাই নাই কেনা। ধরেন রিয়াদ ও নাজমুল দুইজন চুক্তির মাধ্যমে
আমের ব্যবসা করবেন রাজশাহীতে, রাজশাহী থেকে আম পাঠাবেন, রিয়াদ স্যার নাজমুস স্যার ঢাকায় আম বিক্রি করবেন। একটা চুক্তি হয়েছে তাদের মধ্যে। তাদের লাভ লোকসান অনুপাত হচ্ছে রিয়াদ স্যারের 3/1 অথবা 3:2। তো একজন সহায়তাকারী লাগবে, তাদের তাদের একজন সহায়তাকারী লাগবে। এজন্য তারা শহীদকে নিছে, শহীদ স্যারকে নিছে এবং বলছে তোমাকে আমরা 4/1 দিব, তোমাকে আমরা 4/1 দিব। তাদের নতুন অনুপাত কত? তাদের নতুন অনুপাত কত? ঠিক আছে, আচ্ছা এটা বের করার নিয়ম দেখেন। এই যে শহীদ স্যারকে 4/1 দিবে, বাকি আছে কত অংশ? 4/3 বাকি আছে। এই যে তাদের অনুপাত কত ছিল? 2। এখন এই যে এই 3কে 3 অংশ বাকি আছে না, 4/3 বাকি আছে, 1 অংশ শহীদ স্যারকে দিবে। এই 3 অংশের মধ্যে এটাতে গুণ করেন, এই 3কে এটাতে গুণ করবেন, 3×3 = 9, 3×2 = 6, এটা যোগ করে দেন। 3 আর 2 যোগ করলে কত হয়? 5। আবারও বলছি, এটা বের করার নিয়মটা দেখেন, কাজে দিবে, এটা কাজে দিবে এটা শিখলে। শহীদ স্যারকে 4/1 দিয়ে দিবে, বাকি থাকে কত? 4/3। এই 3 দিয়ে এটা গুণ করেন, 3×3 অনুপাত 2×3 অনুপাত, এই দুটো গুণ করেন, যোগ করেন, 3 + 2 ইন্টু ওই শহীদ স্যার যে একক স্যার না ওইটা, 3×3 = 9 অনুপাত 3×2 = 6 অনুপাত 2 3 আর 2 5, 5 5। ঠিক আছে, এবার ক্লিয়ার তো? এই যে 3কে দা গুণ, এই যে 3কে গুণ, আর এই দুইটা লাস্টে যোগ। 3 আর 2, এই যে তাদের অনুপাত কত? 3 আর 2 না, এদের যোগ করে দিছে 5। 3 আর 2 যোগ করলে কত হয়? 5। একটু অন্য একটা করাই, আরেকটা করাইলে ক্লিয়ার হবে, আরেকটা করাইলে ক্লিয়ার হবে একটু। ধরেন তাদের অনুপাত 5:2, তারা শহীদ স্যারকে নিবে 3/1 এত দিয়ে, তাহলে বাকি আছে কত অংশ? 3/1 চলে গেল, 3/2 বাকি। এরপরে এই 2 দিয়ে এই 5কে গুণ করবেন, 5 গুণ এই 2 ইস্টু 2 ইন্টু ইস্টু এই 2, 2 গুণ 2, 2 গুণ 2 ইস্টু এই 5 আর 2 যোগ করলে কত হয়? 5 + 2, যেহেতু এখানে 1 আছে তো এই জন্য আর ইয়া করতে হয় না। 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 5 আর 2 7, 5 4 7, উত্তর হবে কত? 5 4 7। ঠিক আছে, ওকে। আপনাদের এগুলো বিস্তারিতভাবে রিয়াজ স্যার বুঝাই দিবে, টেনশনের কিছু নাই। আমি আর কয়েকটা এমসিকিউ করাই নেই, তারপরে থামি। পাবলিক লিমিটেড কোম্পানি অপেক্ষাকৃত প্রাইভেট লিমিটেড কোম্পানির সুবিধা কি? পাবলিকের চেয়ে প্রাইভেটের কিছু সুবিধা আছে। অপেক্ষাকৃত সহজ গঠন প্রণালী, আইনের শিথিলতা, অবাধে শেয়ার হস্তান্তরযোগ্য না। প্রাইভেট লিমিটেড কোম্পানির
তারা নিজেদের সদস্যের বাইরে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে না। প্রাইভেট লিমিটেড কোম্পানি শুধুমাত্র নিজেরাই শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবে, অন্যদের কাছে পারবে না। ঠিক আছে, এটা বাদ। উত্তর হবে 1 ও 2। আচ্ছা, মাল অধিযাচন পত্র কে প্রস্তুত করেন? মাল অধিযাচন পত্র কে প্রস্তুত করেন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। মাল অধিযাচন পত্র কে প্রস্তুত করেন? দেখি বলেন একটু। হ্যাঁ পারবেন, অনেকের উত্তর হচ্ছে হুম দিচ্ছি দিচ্ছি, অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন না। এটা গুদাম রক্ষক। মাল অধিযাচন পত্র গুদাম রক্ষক প্রস্তুত করেন। চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ে অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের উপর শতকরা হারে সুদ ধার্য করা হয়ে থাকে। চুক্তির অবর্তমানে অংশীদার ব্যবসায়ে অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের উপর সুদ করা কত হারে? 6% হারে। চুক্তির অবর্তমানে, এটা সবাই জানেন। মোট সম্পদের পরিমাণ 10 লাখ টাকা, বহির্দারের পরিমাণ 6 লাখ টাকা, মালিকানা সত্ত্ব কত? সম্পদ 10 লাখ, বহির্দায় 6 লাখ, মালিকানা সত্ত্ব 4 লাখ। কারণ সিম্পল, একদম সহজ। তারপর নিচের কোনটি কাল্পনিক বা ভুয়া সম্পত্তি? নিচের কোনটি কাল্পনিক বা ভুয়া সম্পত্তি যার কোনো বাস্তব মূল্য নেই? সুনাম, ট্রেডমার্ক, পেটেন্ট এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। অস্পর্শনীয় এ হচ্ছে কাল্পনিক সম্পদ। এর সাথে আরো কিছু হচ্ছে শেয়ার উপহার, তারপরে হচ্ছে এই অবলেখকের কমিশন, দায় গ্রাহকের কমিশন, দায় গ্রাহকের বা অবলেখের কমিশন এগুলো। ঠিক আছে, শেয়ার উপহার, দায় গ্রাহকের কমিশন, অবলেখকের কমিশন এগুলো হচ্ছে ঋণপত্রের উপহার, এগুলো হচ্ছে ভুয়া সম্পত্তি। এফওবি ডেস্টিনেশন বলতে কি বোঝায়? ডেস্টিনেশন পণ্যের খরচ বহন খরচ ক্রেতা বহন করবে না, এটা হচ্ছে এফওবি ডেস্টিনেশন। আর এটা হচ্ছে শিপিং পয়েন্ট। পণ্যের বহন খরচ ব্যাংক বহন করবে, পণ্যের বহন খরচ বীমা কোম্পানি বহন করবে, পণ্যের বহন খরচ বিক্রেতা বহন করবে, এটা রাইট। বিক্রেতা হচ্ছে ডেস্টিনেশন আর ক্রেতা বহন করবে শিপিং পয়েন্ট। ক্রেতা হচ্ছে শিপিং পয়েন্ট, মুখস্থ করেন এটা। ফ্রি অন বোর্ড, ফ্রি অন বোর্ড এটা হচ্ছে আমাদের এফওবি এর পূর্ণরূপ। শুনেন, আমি যে ডিজিটাল বোর্ডটা কিনছি, এই ডিজিটাল বোর্ডটা বাসায় এসে দিয়ে গেছে, এই বহন খরচ কে নিছে জানেন? ওই কোম্পানি নিছে, আমি দিই নাই 1 টাকাও। তারা আমার বাসায় এসে এই বোর্ডটা বসায় দিয়ে গেছে, তাদের লোক আইসা। তার মানে কি, এর বহন খরচ কে বহন করছে? তারা। এরা হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন একদম ডেস্টিনেশনে পৌঁছায় দিবে, একদম ডেস্টিনেশনে পৌঁছায় দিবে বিক্রেতারা। যেমন আমার এটা দিচ্ছে, এই ডিজিটাল বোর্ডটা বাসায় এসে দিয়ে গেছে, তার মানে এটা হচ্ছে ডেস্টিনেশন। পণ্যের বহন খরচ বিক্রেতা বহন করবে, তারা বহন করছে, তারা বিক্রি করছে, তারা বহন করছে। আর যদি আমি বহন করতাম সেটা হইতো ক্রেতা। পণ্যের বহন খরচ ক্রেতা বহন করবে, মানে এফওবি শিপিং পয়েন্ট। শিপিং পয়েন্ট ক্রেতা বহন করে,
বহন খরচ। আর ডেস্টিনেশন, বিক্রেতারা ডেস্টিনেশনে পৌঁছায় দিবে। ক্লিয়ার? এটা মুখস্থ করেন। আচ্ছা, ওকে, বুঝতে পারছেন তো? এফওবি ডেস্টিনেশন কি? পণ্যের বহন খরচ বিক্রেতা বহন করবে, আমার বাসায় এসে পণ্য পৌঁছে দিবে। কোন ধরনের মূলধনের উপর সুদ ধার্য করতে হয়? আমরা জানি প্রারম্ভিক মূলধনের উপর সাধারণত সুদ ধার্য করতে হয়। আমরা জানি সাধারণত প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধার্য করা হয়। সাধারণত প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধার্য করা হয়। আচ্ছা, চলতি মূলধনের সূত্র কি? মোট সম্পদ মাইনাস মোট দায়, চলতি সম্পদ মাইনাস চলতি দায়, মোট সম্পদ মাইনাস চলতি দায়, তরল সম্পদ মাইনাস তরল দায়। কে বলতে পারবেন এটা? চলতি মূলধনের আরেকটা নাম কি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করলে এটা আমরা চলতি মূলধন পেয়ে থাকি। চলতি সম্পদ মাইনাস চলতি দায়। আচ্ছা, মুখ্য ব্যয়ের উপাদান কোনটি? মুখ্য ব্যয় প্রত্যক্ষ কাঁচামাল ব্যয়, কারখানা উপরিব্যয়, না না না, প্রত্যক্ষ কাঁচামালের ব্যয়। আমরা জানি কি মুখ্য ব্যয় সমান সমান প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম প্লাস প্রত্যক্ষ অন্যান্য খরচ। ঠিক আছে, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ অন্যান্য খরচ। আচ্ছা, বলেন তো উৎপাদন ব্যয়ের উদ্দেশ্য কি? ব্যয় নির্ধারণ, ব্যয় নিয়ন্ত্রণ, কোনটা? বলেন তো, কে বলতে পারবেন এটা? দুইটাই, দুইটাই। হ্যাঁ, উত্তর হবে কি বোথ। ব্যয় নির্ধারণ করা এবং ব্যয় নিয়ন্ত্রণ করা, এই দুইটাই হবে উত্তর। ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, শ্রম আইন অনুযায়ী বাংলাদেশের শ্রমিকদের কয় ঘন্টা কাজ করতে হয় জানেন? সপ্তাহে 6 দিন কাজ করতে হয়, আর প্রতিদিন 8 ঘন্টা করে। সপ্তাহে 6 ঘন্টা, প্রতিদিন 8 ঘন্টা, তার মানে কত? 48 ঘন্টা। ক্লিয়ার? সপ্তাহে সপ্তাহে 6 দিন কাজ করতে হবে এবং প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতে হয় তাদের, এটা বাধ্যতামূলক। আর দু একটা এমসিকিউ যেগুলো অধিক গুরুত্বপূর্ণ, না পড়াইলেই নয়, এগুলো নিয়ে আলোচনা করতে হবেই। সবচাইতে তরল সম্পদ কোনটা?
জানেন? আমরা জানি সবচেয়ে তরল সম্পদ কোনটা বলেন? আমরা জানি এই দুইটা কি তরল সম্পদ না। তরল সম্পদের মধ্যে এগুলো তো এটা পড়ে না, কারণ এগুলো চলতি সম্পদ হলেও তরল সম্পদ নয়। আর সবচেয়ে তরল সম্পদ হচ্ছে নগদ অর্থ। অনুপাত কি? অনুপাত হচ্ছে দুটি রাশির ভাগফল। অনুপাত কি? দুটি রাশির ভাগফল। ঠিক আছে, মনে থাকবে এটা? ক্লিয়ার? সবচেয়ে তরল সম্পদ নগদ অর্থ। তরল সম্পদের মধ্যে আসবে না অগ্রিম ব্যয় এবং মজুত পণ্য, এগুলো তরল সম্পদ না। এগুলো চলতি সম্পদ হলেও তরল সম্পদ আসে না। অনুপাত হচ্ছে দুটি রাশির ভাগফল। অনুপাত কি? দুটি রাশির ভাগফল। স্থির খরচযুক্ত তহবিল কোনগুলো? যেমন অগ্রাধিকার শেয়ার, মানে যেগুলো একটা খরচ ফিক্স করা থাকে। ঋণপত্র, বন্ড। কেন? দেখেন, এই দেখেন অগ্রাধিকার শেয়ার বলি না, 8% অগ্রাধিকার শেয়ার, 12% ঋণপত্র, 6% বন্ড, এগুলো হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল। এগুলো স্থির খরচযুক্ত তহবিল। এরপরে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আরেকটা দেখাই। শেয়ার অধিকার। মূলধন জাতীয় আয় বা মালিকানা সত্ত্বের অংশ। শেয়ার অবহার। মূলধন জাতীয় ব্যয় বা ভুয়া সম্পদ। এবং আপনি কি জানেন বাংলাদেশের আইন অনুযায়ী শেয়ার অবহার সর্বোচ্চ 10%, এর চেয়ে বেশি শেয়ার অবহার হইতে পারে না। 10%-এর বেশি শেয়ার অবহার দেওয়া যাবে না। তবে শেয়ার অধিকার কোনো নির্দিষ্ট নাই। আপনি 100% করতে পারেন, 50%, 5% করতে পারেন, 100% করতে পারেন, 200% করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা কোনো ফিক্স নাই, এটা ফিক্সড। শেয়ার অবহারের সর্বোচ্চ হার 10%, মানে 100 টাকা শেয়ার অবহার করলে সর্বোচ্চ 90 টাকায় বিক্রি করা যাবে, এর কমে না, এর কমে বিক্রি করা যাবে না। তারপরে একদম সহজ 3টা প্রশ্ন, কিন্তু এগুলো আসে। #1932, 1932। আবার ব্যাংকিং কোম্পানি আইন, 1991। ভ্যাট আইন, ব্যাংকিং কোম্পানি আইন একসাথে। আর শুধু কোম্পানি আইন 1994, অংশীদারি আইন 1932। বিক্রয় ভ্যাট কি?
দায়, ক্রয় ভেট সম্পদ, চলতি দায় চলতি সম্পদ। হ্যাঁ, বিক্রয় ভেটটা আমাদের জন্য দায়। ভ্যাট কত পার্সেন্ট? 15%। কিছু বলা না থাকলেও 15% ধরতে হবে। ঠিক আছে, ভ্যাট কত? না, যদি 20% থাকে সেটা অন্য জিনিস, যদি 20% থাকে সেটা অন্য জিনিস, কিন্তু আমাদের ভ্যাট মানে সর্বোচ্চ শেয়ার ওভার হচ্ছে 10%, এই কারণে। ঠিক আছে, ওকে। ও, এটা আমাদের শ্রম আইন কত সালের না? শ্রম আইন আমাদের 2006 সালে শ্রম আইন আছে। তারপরে এটুকু ক্লিয়ার? এর মধ্যে কারো সমস্যা? যেহেতু নাজমুল স্যার ক্লাসটা পরে শুরু করবে, তো এই জন্য আমি পড়াচ্ছি কয়েকটা, 20 সেকেন্ড পরে। মুনাফাবিহীন বিক্রয় 10,000 টাকা। এটা কি করতে হবে জানেন? ক্রয় থেকে বাদ বিক্রয় থেকে বাদ। হ্যাঁ, আইএস 1 অনুযায়ী আর্থিক বিবরণীর অংশ 5টি। আইএস 2 অনুযায়ী আপনার যে লিফো পদ্ধতি আছে না, এটা নিষিদ্ধ, এটা নিষিদ্ধ। ওকে, যা দেখাইলাম একটু ভালো করে দেখেন, আল্লাহ ভরসা। ঠিক আছে, আইএস 1 অনুযায়ী আর্থিক বিবরণীর অংশ 5টি, যে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, পাদটিকা বা ফুদটিকা, নিচে যেটা লেখা থাকে। আর আইএস 2 অনুযায়ী আমাদের লিফো পদ্ধতিতে মজুদ খতিয়ান করা নিষিদ্ধ, করা যাবে না। এটা যেন আপনার সিলেবাসে নাই। এরপরে আইপিও এর পুনরূপ কি? ইনিশিয়াল পাবলিক অফারিংস, ইনিশিয়াল পাবলিক অফারিং। বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে কে? ঠিক আছে, আর লাগবে না, হয়েছে। তারপরে বাকিটা দেখে নেন আপনারা। বা ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, 2টা এক্সচেঞ্জ আছে। শেয়ার ক্রয়ের প্রাথমিক প্রস্তাব, একটা কোম্পানি যখন শেয়ার বাজারে ছাড়ে, শেয়ার কোম্পানি যখন প্রথমবার বাজারে শেয়ার ছাড়ে, সেটা হচ্ছে আইপিও তে আবেদন করতে হয়। ইনশাল্লাহ যে কোনো বোর্ডে মিনিমাম 10 থেকে 12টা এমসিকিউ কমন পাবে।
এই ক্লাস থেকে। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ। মূলধন গিয়ারিং অনুপাত: উপরে স্থির খরচযুক্ত তহবিল, নিচে সাধারণ শেয়ার মূলধন।